আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লাহ। তিনি দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে ছিলেন বা তিনি দীর্ঘদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। গুগলে সার্চ করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তখন গুগলে সার্চ দিলে আমরা দেখতাম যে তিনি আছেন হয়তো তার কোনো এক গ্রামে, কোনো বাসায় তিনি একটা মিটিং করতেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাম্প্রতিক সময়ে হাদির ঘটনার পরে তিনি ব্যাপক সরব হচ্ছেন। তিনি আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে যেভাবে ভারতকে হুমকি দিচ্ছেন বা পার্শ্ববর্তী দেশকে হুমকি দিচ্ছেন, এই বিষয়ে তিনি কি একটা যুদ্ধ বাঁধাতে চান কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। আপনারা জানেন, এই যে হাসনাত বলেন, সার্জিস বলেন বা নাহিদ ইসলাম বলেন অথবা মাহবুব আলম বলেন, তাদেরকে সবাইকে মানুষে এই যে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে চিনছে বা চিনত। এখানে জুলাই আন্দোলনের পরে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে তারা কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে গিয়েছিলেন। সেখানে দায়িত্ব পালন করে কেউ কারি টাকা অর্জন করেছেন অবৈধভাবে। এই বিষয়ে তো অনেক ভিডিও আমরা করেছি যে কারো পিএস আপনার 500-700 কোটি টাকা কামাই করে বা দুর্নীতি করে চলে গেছেন। কেউ কেউ বলেন দুবাইতে আছে, কেউ কেউ বলেন সিঙ্গাপুরে আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্নীতির যে বরপুত্র জনাব এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলা হয়েছিল তিনি কেউ কেউ বলতেন আর কি যেন এনসিপিতে তিনি যোগ দিবেন, কেউ কেউ বলছেন না তিনি গণ অধিকার পরিষদে যোগ দিবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও তিনি কোনো দল পাননি। এখানে হয়তো তার যে দর্শন বা তার যে নৈতিকতা, এখন ওই নৈতিকতার ভিত্তিতে তিনি তো এনসিপিতে যোগ দেওয়ার কথা, তিনি তো গণ অধিকার পরিষদে যাওয়ার কথা নয়। কেননা তারা যেহেতু জুলাই আন্দোলনের ভিতর দিয়ে গড়ে ওঠা, আর জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের দল যেহেতু এনসিপি। এখন এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কোনো দলে যাননি। এখন তিনি সর্বশেষ কী করেন সেটা হয়তো পরবর্তী দেখা যাবে। কিন্তু তাদেরই কোনো এক সহকর্মী বা সহযোদ্ধা এই যে হাসনাত আবদুল্লাহ, তিনি একটু সাহস বেশি কিন্তু অপরিপক্ক, এটা বোঝা যায়। কেননা আপনারা জানেন, এই যে তিনি গেল কয়েক মাস পূর্বে একটা মন্তব্য করেছিলেন যে সেনাবাহিনী তাদেরকে, সেনাপ্রধান আর কি, তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠক করে সেখানে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বা আওয়ামী লীগের যারা দুর্নীতি করেনি বা যারা বিতর্কিত নয় তাদেরকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় এরকম চায় নাকি। মানে এদেরকে বুঝাইছে যাতে এরা কোনো কথা না বলে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার এই কথাটা যেন আসলে সত্য বা মিথ্যা, এটা আসলে আমরা যাচাই বাছাই তখনও করতে পারিনি। কেননা তখন কিন্তু আইএসপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া বলা হয়েছে এই যে এরা যে কথা বলতেছে এটা আসলে মিথ্যা কথা, এরকম না। মূলত এরাই সেনাপ্রধানের সাথে দেখা করতে গেছেন, সেনাপ্রধান এদেরকে ছেলের মতো দেখেন, তাই তিনি কথা বলছেন বা এদের সাথে সাক্ষাৎ করেছেন এরকম। কিন্তু এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে যে কথা হাসনাত আবদুল্লাহ বলছেন, এটা আসলে সেনাপ্রধান বলেনি, এটা আইএসপির কিন্তু বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছে তখন। এখন সে হাসনাত আবদুল্লাহ আমরা দেখলাম যে এই যে 15 তারিখ তিনি এই যে একটা বক্তব্য দিলেন, সেখানে তিনি আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বা আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে বাংলাদেশে জায়গা দিবেন, তাদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিবেন, তারপর ভারত থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অর্থাৎ ভারতের 7 সিস্টারকে তারা ভেঙে টুকরো টুকরো করে দিবেন, এরকম কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। এখন দর্শক, আমাদের মূল আলোচনা যেহেতু এখানে বা এই বিষয়টা নিয়ে, এখন আপনারা জানেন ভারত এবং বাংলাদেশ উভয়ই কিন্তু প্রতিবেশী। এখন ভারত কিন্তু বাংলাদেশের এমন প্রতিবেশী যারা বাংলাদেশের 3 দিকেই অবস্থিত। এখন একটা রাষ্ট্রের 3 দিকেই যদি আপনার বর্ডার দ্বারা বা
আপনি ওই রাষ্ট্রের বর্ডার দ্বারা 3 দিকে বেষ্টিত থাকেন, অর্থাৎ ওই রাষ্ট্রের পেটের ভিতরে, তখন আপনি যদি ওই রাষ্ট্রকে নিয়ে এরকম বিস্ফোরক মন্তব্য করেন, তখন কিন্তু ওই রাষ্ট্র বইসা থাকবে না। হ্যাঁ, এমন নয় যে আপনার থেকে ওই রাষ্ট্র ভাঙ্গা বা আপনার থেকে ওই রাষ্ট্রের পাওয়ার কম, সুতরাং এটা ভাবার কারণ নাই। এখন এই যে আপনি যখন বারবার আপনার মানে অর্থাৎ আপনাদের বা আমাদের প্রধান উপদেষ্টা যখন বলেন 7 সিস্টার নিয়ে কথা, আমাদের দু একজন সাবেক কর্নেল বা কোনো সেনা অফিসার তারা যখন 7 সিস্টার নিয়ে কথা বলেন, যখন হাসনাত আবদুল্লাহরা কথা বলেন, যখন হাদি কথা বলেন, যখন XYZ কথা বলেন ভারতের বিষয়ে, এখন ভারত কি শুধু শুনেই যাবে? ভারত যদি এর কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাইতে চায়, তখন ভারতের দোষ। কিন্তু ভারতকে যে সুশ্রুতিটা আমাদের দেশ থেকে, এই বাংলাদেশ থেকে আমরা, আমাদের সমর্থকরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা বা আমাদের ভাইয়েরা দিচ্ছেন, এই দোষটা তখন কেউ দেখবে না। এখন আপনি কোনো একটা সিংহ মনে করেন ঘুমায় আছে, এখন তাকে আপনি বিভিন্নভাবে ঘুম ডিস্টার্ব করতেছেন, কখনো নাকের ভিতরে মানে সুড়সুড়ি দেন, কখনো কানের ভিতরে সুড়সুড়ি দেন, কখনো ঠ্যাঙ্গের দ্বারা সুড়সুড়ি দেন, তখন সিংহ তো রাগ করে হঠাৎ করে তার ঘুম ভেঙে, ঘুমের ডিস্টার্বের কারণে সে তো একটা আপনারা হালুম করবেই। এখন সেই হালুম বা সেই গর্জন, সিংহের গর্জন যখন করবে, তখন কি আপনি সহ্য করতে পারবেন? না তখন আপনি ভয়ে চিৎকার দিবেন। এখন ভারত এই বিষয়ে হয়তো কিছু বলে না, কিছু বলতেছে না, ভারত নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে হয়তোবা। এখন কালকে যদি ভারত আমাদের কোনো ক্ষতি করে বা ওই যে হালুম করে ওঠে বা গর্জন করে ওঠে, তখন ওটা সামাল দেওয়ার মতো আমাদের দেশের সক্ষমতা বা সামর্থ্য কতটুকু রয়েছে? তাছাড়া ভারত যেহেতু আমাদের দিকে মানে দেশের 3টা দিক দ্বারা বেষ্টিত, সুতরাং ভারতের সাথে এরকম কোনো কথা আমাদের না বলাই উচিত যেটা আসলে সম্পর্কের তিক্ততা তৈরি করে। এখন আমরা যদি এরকম ক্রমাগত ভারতকে আঘাত করতে থাকি বা এরকম হুমকি দিতে থাকি বা ব্ল্যাকমেল করতে থাকি, তখন ভারত তো পাল্টা চাল দিবে। তখন ওই চাল বা ওই যে পরিস্থিতি থেকে বের হওয়ার সক্ষমতা আমাদের কতটুকু রয়েছে, সেটা আল্লাহ মাহবুবই ভালো জানেন। এখন আমরা বাঙালি হিসেবে আমাদের উচিত এই সমস্ত উদ্ভট কথাবার্তা থেকে বিরত থাকা, এই সমস্ত উদ্ভট কথাবার্তা পরিহার করা। নয়চেত বড় ধরনের বিপদ আসলে তখন দেখা যাবে যে যারা এই যে বড় বড় কথা বলতেছেন তারা কেউ নাই। তখন ওই যে 1971 সালে যে সাধারণ মানুষ, কামলা, যারা নুন আনতে পান্তা ফুরাইতো, এরকম মানুষরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমাদের মহান স্বাধীনতা, আমাদের মহান বিজয় অর্জন করেছেন, এখন যদি এই বিজয়ের মাসে এটা যদি সমুন্নত রাখতে না পারা যায়, তাহলে দেখা যাবে যে আসলে এর কার্যকারিতা থাকবে না। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।